মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা এবার বৃত্তি পায়নি তাদেরও আমি নিরুৎসাহিত না হওয়ার আহ্বান জানাই। জীবনে সাফল্যের অনেক সুযোগ আছে, চেষ্টা চালিয়ে গেলে নিশ্চয়ই সফল হবেন। আমি শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানাই, কারণ তাদের উৎসাহ ও পরিশ্রম ছাড়া শিক্ষার্থীদের এ সাফল্য সম্ভব হতো না। সরকার শিক্ষার উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে। সারা দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় ইবতিদায়ী পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2025 গত 28শে ডিসেম্বর 2025 তারিখে শুরু হয়ে 5ই জানুয়ারি 2026 তারিখে শেষ হয়। জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট 5টি বিষয় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই 5টি বিষয়ে 400 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় ইবতেদায়ী পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় উভয় স্তরে 400 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় জেএস ও জেডি বৃত্তি পরীক্ষায় 500 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় সর্বমোট 3,46,591 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফর্ম পূরণ করেন। তন্মধ্যে 3,15,160 জনকে পরীক্ষায় অংশগ্রহণ করেন। উক্ত পরীক্ষার্থীদের মধ্যে 14,700 জনকে মেধাবৃত্তি এবং 31,500 জনকে সাধারণ বৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় ইবতেদায়ী পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষায় 69,604 জন শিক্ষার্থী ফর্ম পূরণ করে। তন্মধ্যে 63,930 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় 48,293 জন শিক্ষার্থী ফর্ম পূরণ করেন। তন্মধ্যে 43,709 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় 3,104 জন শিক্ষার্থী ফর্ম পূরণ করে। তার মধ্যে 2,611 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মেধাবৃত্তি 450 টাকা ও এককালীন অনুদান 560 টাকা এবং সাধারণ বৃত্তি মাসিক 300 টাকা ও এককালীন অনুদান 350 টাকা হারে বৃত্তিপ্রাপ্ত হবেন। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির সংখ্যা টোটাল সংখ্যা 86,768 জন। আমরা 68,000, আমি আবার আমার ভুল শুধরে নিচ্ছি, 68,768। মাদ্রাসা বোর্ডের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির সংখ্যা সর্বমোট 22,360। কারিগরি শিক্ষা বোর্ডের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির সংখ্যা মোট 208। এই কর্মসূচি মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলাফল আজ 25শে ফেব্রুয়ারি 2026 তারিখে দুপুর 1:30 আনুষ্ঠানিকভাবে সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হলো। পরিশেষে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠান ও ফলাফল প্রকাশে আন্তরিক সহযোগিতার জন্য আমি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, বোর্ড সমূহ, সকল জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ, শিক্ষা পরিবারের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একই সাথে মাননীয় মন্ত্রী জনাব এহসানুল হক মিলন এমপি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বড় একটা অ্যানাউন্সমেন্ট আছে প্রাথমিক শিক্ষার আপনার এই বৃত্তি পরীক্ষা নিয়ে। মাননীয় মন্ত্রী মহোদয় সেই অ্যানাউন্সমেন্টটা আপনাদের সামনে তুলে ধরবেন। আজকে এই সবাই উপস্থিত থেকে সহযোগিতা করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা স্যার আপনি টেন্টেটিভ বলে দেন কোরবানিতে আগে এটুকু বলে দেন, আর কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দ্বিতীয় পর্বতে আমি পূর্বেই মেনশন করেছিলাম যে গত বছরে প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষাটি সরকারি শিক্ষার্থীদের জন্য নেওয়ার কথা ছিল, কিন্তু প্রাইভেট বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেন তাদেরকে সেখানে অন্তর্ভুক্তি করা হয়নি বিধায় একটি মামলা হয়েছিল এবং মামলার আদেশক্রমে এবং আমরাও ভেবেছি যে তাদেরকে বাদ দিয়ে তার একই দেশের ছাত্রছাত্রী সাংবিধানিক অধিকার তাদের রয়েছে।
অতএব এটা বাদ দেওয়া যায় না। সেই চিন্তা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কিন্ডারগার্টেনকেও ইনক্লুড করব। এখানে দুইভাবে করা যেতে পারত। আমরা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি একই দেশে একই শিক্ষা ব্যবস্থা, সেই কারণে আমরা একই প্রশ্নে আমরা এই বৃত্তি পরীক্ষাটি নেব। তবে সরকারি শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেই কারণে আমরা 80% বৃত্তি আমরা দিয়ে দিব সরকারি ছাত্রছাত্রীদের, আর 20% আমরা দিয়ে দেব বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেনে। আপনারা জানেন কিন্ডারগার্টেনের ছেলেমেয়েরা শহরভিত্তিক এবং তাদের নার্সিং অভিভাবকের তত্ত্বাবধান বেশি করে, সেই ক্ষেত্রে তাদের যোগ্যতা কিছুটা ব্যতিক্রম হলেও আমরা চাই যে তাদের মধ্যে বিভেদটাকে আইডেন্টিফাই করা, সেই জন্য আমরা একই প্রশ্নে দিচ্ছি। এবং বৃত্তির হার যেটা রয়েছে সেটা হলো কত, এককালীন ট্যালেন্ট পুল 225 টাকা এবং মাসিক 300 টাকা ট্যালেন্ট পুল। এটা আমরা মাসিক 300 টাকা করে দিব। আর দ্বিতীয়টি হচ্ছে সাধারণ, সেটি হলো এককালীন 225 এবং মাসিক 225 করে দেওয়া হবে। এখানে আমরা আগামী দিনে বৃত্তি বাড়ানোর চিন্তা করব আগামী বৎসরে, সেই ব্যাপারে আমাদের ভাবনা রয়েছে। আমাদের মোট বৃত্তি হলো 82,500, ট্যালেন্ট পড়ে হলো 33,000 এবং সরকারি 80% হলো 27,500, আর বেসরকারি 20% হলো 5,500, আর সাধারণ বৃত্তির সংখ্যা হলো 49,500, সরকারি 80% অর্থাৎ 41,250, ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক দেওয়া হবে। বেসরকারি 20% অর্থাৎ 8,250 উপজেলা ভিত্তিক দেওয়া হবে। প্রতি ইউনিয়ন ওয়ার্ডে 5টি, 2 জন বালক ও 2 জন বালিকা এবং বাকি 1টি মেধায় হবে। বিদ্যালয়ের এটা তো আর দরকার নেই। এটি হচ্ছে আমাদের আপাতত এপ্রিল মাসের ফার্স্ট উইক অর্থাৎ আমাদের আগামী কোরবানি ঈদের আগেই আমরা প্রশ্নপত্র তৈরি করে এবং তাদেরকে পড়ালেখার সুযোগ দিয়ে গত বছরের বৃত্তি পরীক্ষাটি আমরা এই বছরে নিয়ে নেব। ধন্যবাদ আপনাদের সবাইকে। বৃত্তি পরীক্ষার নামে এক ধরনের বিদ্যালয়গুলোতে মারাত্মক বৈষম্য হয় বলে মারাত্মক অভিযোগ আছে, কারণ মুসলিমের কিছু শিক্ষার্থীকে এই পরীক্ষাটি নেওয়া হয়, বাকিরা আসলে তাকিয়ে তাকিয়ে দেখে, তারা আসলে পেছনে থাকে, এই বাচ্চাগুলোর উপরে ফোকাসটা থাকে, ফলে বৈষম্যটা সাহেব কিভাবে পরীক্ষা পদ্ধতি সিলেকশন। আমি আরেকটা প্রশ্ন, এই কারণে এক্সপার্টরা আপনার এখানে রিপোর্টও জমা আছে, দেখবেন এক্সপার্টরা এই পর্যন্ত এই পরীক্ষাগুলো না নেওয়ার সুপারিশ করেছে, বৃত্তি পরীক্ষা প্লাস পাবলিক পরীক্ষা। সেক্ষেত্রে আপনারা দেখছি এই পরীক্ষাটা আবার চালু রাখা খুব, এটার যুক্তিটা কি? আরেকটা প্রশ্ন হলো যে সম্প্রতি আমরা দেখছি আপনি গুণগত শিক্ষার উপরে খুব জোর দিচ্ছেন, কিন্তু আমরা দেখলাম যে 23 তারিখে একটা পদোন্নতি হয়েছে, কম্পিউটার অপারেটরদেরকে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা করা হয়েছে। তো আপনি কোয়ালিটি এডুকেশনের কথা বলছেন, কিন্তু এই পর্যায়ে ঢুকতে দিয়ে আপনি তদারকি করবেন, আবার কোয়ালিটি কতটুকু এনশিওর হবে? এটা করা হয়েছে। আমরা তো 23 তারিখ কি কম্পিউটার অপারেটিং এই বিষয়ে তো আমরা কোনো কিছু জানি না। আপনি কোথেকে পেলেন এটা? কোন দপ্তর, কোন দপ্তর থেকে হয়েছে আপনারা যদি একটু ক্ল্যারিফাই করেন মন্ত্রী মহোদয়, এবং আমি এটা থেকে উইল লুক ইনটু দ্য ডিটেইলস। না কি সেটা কি হয়েছে? জি বলো। বুঝতে পেরেছি, সেটি কি উত্তর হয়েছে? দিবেন। আমাদের সেকেন্ডারিতে কি হয়েছে এর তো কোনো নলেজ আসেনি আমার। উচ্চ শিক্ষা বিভাগ থেকে একটা পদোন্নতি হয়েছে গত 23 তারিখে, এটা অর্গানোগ্রামে যেভাবে ছিল সেভাবে, এবং যাদের পদোন্নতি হয়েছে তাদের ব্যাপারে পিএসসির একটা সুপারিশ ছিল, সেই সুপারিশের আলোকে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ
শিক্ষা মন্ত্রণালয় পদোন্নতি দিয়েছে স্যার। তারা 13, 14, 15 গ্রেডে কর্মরত ছিল, সেখান থেকে তারা পদোন্নতি পেয়েছে 10ম গ্রেডে 2য় শ্রেণীতে পদোন্নতি পেয়ে ঠিক আছে, আপনারা যেহেতু আমাদেরকে এত করলেন, এটা আমাদের চোখ এড়িয়ে গিয়েছিল, জানি না কেন, সেটা অ্যাডমিনিস্ট্রেশন কি হয়েছে এটা আমরা খতিয়ে দেখব, এটাকে রিভিউ করতে হবে। ওকে, এটা নথি উত্থাপন করবেন আমার কাছে, ধন্যবাদ। আর এই পরীক্ষা বৃত্তি যারা দিচ্ছে তাদের সিলেকশন প্রসেসটা উনি বলবেন। থ্যাংক ইউ স্যার। স্যার আমি একটু বলি, আমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণীতে 16,62,000 স্টুডেন্ট স্যার। তো এখন আমরা যেটা করেছি স্যার, আমরা এপ্রিল মাসে প্রথম আমাদের প্রান্তিক একটা পরীক্ষা নিয়েছি। পরীক্ষা নিয়ে সেখান থেকে 40% বেস্ট 40% আমরা স্টুডেন্টকে বাছাই করেছি বৃত্তির জন্য। তো এটা স্যার তাতে করে প্রায় 6 লক্ষর মতো স্যার আমাদের বৃত্তি পরীক্ষা দিয়েছি সরকারি প্রাইমারি স্কুলে। এবং যেটা স্যার এখন 40%, এটা কিন্তু আগে 40% ছিল না স্যার। আগের পরীক্ষাগুলোতে বিগত দিনে এটা ছিল স্যার 25%, সেখান থেকে বাড়িয়ে কিন্তু 40% করা হয়েছে। তো এটা যে কোনো একটা পরীক্ষায় আসলে যেটা হয়, প্রথমে আসলে একটা সিলেকশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। আপনি বিসিএসসি দেখেন প্রথমে কিন্তু প্রিলিমিনারি হয়, তারপরে কিন্তু রিটার্ন ভাইভা ইত্যাদি হয়। সুতরাং আমার কাছে মনে হয় যে আমরা ফার্স্ট প্রান্তিকে যেটা পরীক্ষা নিয়েছি সেটা বাছাইয়ের জন্য এটা করা হয়েছে। আর আপনার আরেকটি প্রশ্ন, এক্সপার্টিস্টরা বলেছে পরীক্ষা না নিতে। আমি আপনার এই বিষয়ে দ্বিমত পোষণ করছি, তবে আপনি যদি এটাকে আমরা পরবর্তীতে আবার এটা বিবেচনা আনার চেষ্টা করব, দেখি আমরা কনসালটেন্স ফার্ম যারা রয়েছে তাদের সাথে আমরা আলোচনা করি। তবে আমার সিম্পল বুদ্ধিতে পরীক্ষা, বৃত্তি পরীক্ষা, ট্র্যাডিশনাল পরীক্ষা এটা না করার পক্ষে এই মুহূর্তে মতামত দিতে পারছি না। আমরা আলোচনা করি। সব বাচ্চারাই তো তার সুযোগটা দেখেন, না, সেটা কোয়ালিটি। শিক্ষাঙ্গনে কোনো ধরনের ইনসেন্টিভ আমরা শিক্ষার্থীদের কাছ থেকে, অভিভাবকদের কাছ থেকে ছিনিয়ে নিতে চাই না। হ্যাঁ, একটা পয়েন্ট আসতেই পারে যে এই সুবিধাটার নেটটা আরও বৃহত্তর করা। আমরা মাত্র দায়িত্বে এসেছি, 1 সপ্তাহ হয়েছে মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমি। আমরা সবভাবে কাজ করব যেন এইটার টোটাল আমব্রেলার ভিতরে সব শিক্ষার্থীদের নিয়ে আসা যায়। তবে কোনো ইনসেন্টিভ সরিয়ে দেওয়ার আমরা পক্ষপাতি না, যেই এক্সপার্টই যে কথা বলুক না কেন। এতটুকু আপনাদেরকে আমি ক্লারিফিকেশন দিচ্ছি। বাকি মন্ত্রী মহোদয় বললেন যে আমরা আবার এক্সপার্ট অপিনিয়ন এগুলোতে নিব। শিক্ষা মূল্যায়ন পদ্ধতি নিয়ে একটু জানতে চাই। পাবলিক পরীক্ষাগুলোতে নকল বন্ধ হয়েছে, কিন্তু পরীক্ষা হল কেন্দ্র ভিত্তিক এক ধরনের নিয়ম রয়ে গেছে, যেমন বেলু কেন্দ্র একই স্কুলের বিভিন্ন ভবন, কিন্তু ব্যবস্থাপনায় থাকে ওই স্কুলের টিচাররা। এখানে এক ধরনের নকল ভয় করে দেওয়া হয় এবং অস্বাভাবিক রেজাল্ট গত 2 বছর ধরে ঢাকা বোর্ড বিভিন্ন বোর্ড এই কেন্দ্রগুলো বাতিল করা শুরু করছে। এই ধরনের বেশ কিছু অনিয়ম আমরা একবারে দেখেছি। বিষয়টাতে নজর নজর আছে কিনা, কি ব্যবস্থা নেবেন? আরেকটা বিষয়, প্রধানমন্ত্রী, আপনি স্টুডেন্ট এতগুলি বিষয় একজন বললে তো হবে না, একটা অ্যাড্রেস করেন। নাম্বার 1 কোশ্চেনটা কি আপনার? আর সেটা আমি আগেই বলেছি যে আমরা এই গত বাজেটের থেকে এটা গত বছর আপনি শুনেছেন নিশ্চয়, তো গত বছর বাজেট যেটা অ্যালোকেশন ছিল সেটার মধ্যেই হবে। আর আমি আবার বলেছি যে এটা আমরা বানানোর চিন্তা ভাবনা করছি, সেটাও আমি বলে ফেলছি। ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, আমাদের নেক্সট যে এসএসসি এক্সাম আসছে 21শে এপ্রিল, ওটার উপরে আমাদের প্রশ্নপত্র আগেই তৈরি করা হয়ে গিয়েছে। সেখানে ভুল ভ্রান্তি আছে কিনা আমরা জানি না। এখন নতুন প্রশ্ন করার কোনো সুযোগও নেই। পরীক্ষা ম্যানেজমেন্ট কিভাবে করব সেইভাবে আমরা চিন্তা ভাবনা করছি, কি কি আইনগত বিষয়গুলো করবো এটা আমরা দেখছি। লেটস সি। থার্ড ছিল যে বেলু কেন্দ্র পরীক্ষা হল কেন্দ্রিক এক ধরনের শিক্ষকদের এক ধরনের বলে দেওয়া, সেগুলি আমরা অ্যাড্রেস করবো আরো পরে। আমরা এসছি মাত্র, আমাদের এই এক্সপেরিয়েন্স আছে, ভেন্যু চেঞ্জ করে ভেন্যু, এগুলি আমাদের এক্সপিরিয়েন্স আমরা দেখব। আর আপনারা যারা এই শিক্ষাবিদ করছেন তারা এই ধরনের মতামত সবসময় আমাদেরকে দিতে পারেন। উই ওয়েলকাম। একটু ছোট্ট নোট লিখিত একসময় দিয়ে দিবেন, এগুলি আমাদের সহায়ক হবে। কারণ আপনাদের ফিল্ড ওয়ার্ক এক্সপেরিয়েন্স, আমি বিগত দিনে আপনাদের সাহায্য নিয়েই কিন্তু আমি নকল প্রতিরোধ করেছিলাম। অর্থাৎ এগুলি একটু ছোট্ট নোট করে দিয়ে দিবেন, ব্যাস আমরা এগুলি দেখতে থাকবো এবং পরীক্ষার আগে আমরা প্রস্তুতি নেব। ধন্যবাদ।
সেই চেষ্টাটা এখন আবার অব্যাহত রাখার জন্য আপনি চেষ্টা করছেন, সেটাও এখন কয়েকদিনই দৃশ্যমান হচ্ছে। তো সেদিন আপনি যেটা বলেছেন যে শিক্ষা ক্ষেত্রে আপনি বৈপ্লবিক পরিবর্তন আনবেন, এখন সন্ধ্যার পরে যাদের বাড়ির পাশ থেকে পড়াশোনা চায় সেই শব্দ শুনতে চান আপনি। একই সাথে সন্ধ্যার পর ছাত্ররা যদি রাস্তায় ঘোরাঘুরি করে পুলিশকে বলতে ধরা তাদের সাথে যাওয়ার জন্য, এই বিষয়টা খুব ভালো একটা ইম্প্যাক্ট এখনো ফেলেনি। সবাই বলছে যে শিক্ষামন্ত্রী বলার পরে পুলিশ ছাত্রদেরকে ধরছে রাস্তাঘাটে হাঁটার পর। আসলে বিষয়টা কি ছিল, আপনি কি বলতে চাইছেন, তারা কি করছে? বিষয়টা আমি 1000 বার ন্যূনতম আমার নির্বাচন এলাকায় আমরা যখন প্রচারণা করতাম তখন আমার কমিটমেন্ট আমি কচুয়ার জন্য বারবার বলতাম যে আমার এখানে যদি আমি নির্বাচিত হই 12 তারিখ রাত 12টা 1 মিনিট থেকে মাদক বন্ধ হতে হবে, ইফটিজিং বন্ধ হতে হবে, সন্ত্রাস বন্ধ হতে হবে, সারা রাত্র রাস্তাঘাটে ঘোরাফেরা করা এটা বন্ধ হতে হবে। এটা আমি 1000 বার বলছি, বলে আসছি, চলছে আবার বলা। এটা আমার কচুয়া কেন্দ্রিক। আমি মন্ত্রী হওয়ার পরে আমার প্রশাসনকে কচুয়া উপজেলায় ডেকে বলেছি, ওসি সাহেব এটা তো আবার সাংবিধানিকভাবে এটা ঠিক না, তবে কচুয়ার অভিভাবকদেরকে নিয়ে তারা রাস্তায় ঘোরাফেরা করলে তাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং অভিভাবকদের বলবেন। এটা হচ্ছে আমার নির্বাচনী এলাকার আমার কমিটমেন্ট। সারা বাংলাদেশে কি হবে সেই ঘোষণা তো আমি শিক্ষা মন্ত্রণালয় থেকে দেইনি, এটা শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রী হিসেবে ঘোষণা, সেটা আমার এমপি হিসাবে নির্বাচনী এলাকার কমিটমেন্ট কচুয়ার জন্য। এবং সেই ক্ষেত্রে আমি এটা ন্যাশনাল কোনো কমিটমেন্ট বা আপনাদের এখানে প্রেস কনফারেন্সে এমন কিছু বলিনি। তবে পড়ার টেবিলে ফেরত আসতে হবে সেগুলো তো আমরা বরাবরই বলে যাচ্ছি, বরাবরই বলবো এবং এটা করতে হবে। এবং বিশ্ববিদ্যালয় অঙ্গনে আমরাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা সন্ধ্যার পরে পড়ার টেবিলেই বসতাম, সেই গতানৈতিকভাবে যেভাবে আমরা শিখেছি সেভাবেই আমরা কথা বলবো, সেটা আমি অন্যভাবে দেখিনি। মাননীয় তবে কি আপনি নৈতিক শিক্ষার জোর দিতে চাচ্ছেন এরকম একাডেমিক শিক্ষার পাশাপাশি? অবভিয়াসলি আমি একদম গ্রেড 1 থেকে আমরা নৈতিক শিক্ষা, ধর্মীয় অনুভূতি, সামাজিক শিক্ষা, সকল শিক্ষাকে একত্রে প্যাকেজ করে আমরা নিয়ে যেতে হবে। কারণ হঠাৎ করে আমরা টার্সিয়ারি লেভেলেই শুধু পরিবর্তন করলে এই জাতি এবং শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হবে না, একদম প্রাইমারি লেভেল থেকে আমাদের শুরু করতে হবে। আমার একটা কোশ্চেন ছিল এখানে আমরা ফলাফলে যেটা দেখতে পাচ্ছি যে সাধারণ যে সেটার আন্দাজে বৃদ্ধি পেয়েছে, কিন্তু যতজন পরীক্ষা দিয়েছে আপনার মানে 10 ভাগের 4 ভাগের মতো, হ্যাঁ। এবং যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কারিগরিতেও বৃদ্ধি পেয়েছে কিন্তু অনেক কম, কিন্তু মাদ্রাসায় আমরা দেখতে পাচ্ছি প্রায় অর্ধেকের মতো শিশুরা হচ্ছেন শিক্ষার্থীরা বৃদ্ধি পেয়েছে। আপনাদের কি মানে বোর্ড অথবা মাদ্রাসা ওয়াইজ কোনো কোটা আছে নাকি আসলে মাদ্রাসায় কেন বেশি পেলো? এটা অ্যালোকেশন বেসড আমরা করেছিলাম আগে, সেই অ্যালোকেশন অনুযায়ী তারা বেশি পেয়ে গিয়েছে। আগামী দিনে এগুলিকে প্রপোর্শনেট করা হবে, সব কিছু সিনক্রোনাইজ করা হবে, ডিসিপ্লিন আনা হবে। এখন আমরা বলবো না তো, আমরা আবার রিসেট করব। ওই রিসেট না, আবার এক রিসেট বলে তো বিপদে পড়ছে, আবার কি বললাম জানি না। একজন করে হ্যাঁ হ্যাঁ ভর্তি ফি আসলে এই যেটা করা হয়েছে সেটা করা হয়েছে, এর মধ্যে যদি কোনো ত্রুটি ধরা পড়ে আমাদের তো ওই ধরনের ইন্সপেকশন টিম নাই, যেহেতু আপনি দেখেছেন আমাদেরকে রিপোর্টটা করে দেন, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। এটা একটু এই মিটিং শেষে আপনি আমাকে স্পেসিফিক বলে দিবেন, আমরা সাথে সাথে খোঁজ নিয়ে ফেলবো। আমরা 24 আওয়ার্স 366 ডেজ কাজ করি। এবং আপনারা যদি বেশি আকারে এই ত্রুটিগুলো আমাদের চোখে নিয়ে আসতে পারেন, আমরা প্রয়োজনে আমাদের মন্ত্রণালয়ের অধীনে একটা স্পেশাল সেল তৈরি করবো এই কমপ্লেন্টগুলো নেবার জন্য। জি, এই তো বললাম বিফোর আমাদের এপ্রিল কোরবানি ঈদের আগে, সেটা তো যেটা রয়েছে সেটা রেগুলার টাইম, এটা হলো প্রিভিয়াসটা। নির্বাচনের আগে তড়িঘড়ি করে প্রাথমিকে 14,000 শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল, সেটা নিয়ে বিভিন্ন প্রান্তে নানা অনিয়মের অভিযোগ আসছিল, সেটা নিয়ে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা? এটা নিয়ে আমরা আলোচনা করেছি, নিয়োগ ফাইনালাইজড করে গিয়েছে।
এখন ফাইনালাইজড যেটা লাস্ট গভর্নমেন্ট করে গিয়েছে সেটা আবার আমরা যদি রিভিউ করতে যাই তাহলে সুড অ্যান্ড লিটিগেশন, তাহলে দেখা যাবে আমাদের এদিকে 32,500 হেডমাস্টার আমরা নিয়োগ করতে পারি নাই সুডের জন্য। তা তাদেরকে 32,500 আমরা যদি কোর্ট থেকে সেটা বের করে নিয়ে এসে নিয়োগ তাদের প্রমোশন করে দিই, আবার 32,500 নিতে হবে নতুন শিক্ষক। এর মাঝে আবার যদি এই নতুন এভিনিউ আমরা শুরু করি নতুনভাবে, তাহলে আমাদের অসুবিধা হবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আপাতত এই বেলায় যাক। কিন্তু মন্ত্রী মহোদয় সেখানে এমন একটা বিষয় আসে যে যিনি পরীক্ষা দেননি তিনি আবার ভাইবা পড়ে গিয়ে ফেস করছেন, এরকমও আমরা অভিযোগ পেয়েছি। আসলে ঠিক আছে, স্পেশালি আমরা, ঠিক আছে আপনি স্পেসিফিকগুলি আমাদের দিবেন, ওই স্পেসিফিক আমরা দেখব। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, আমি আপনার এই প্রশ্নের উত্তর দেই। এটা আপনি যা বলেছেন এটা হলো আপনার, আমরা কিভাবে অনেক ভিডিও করছি না না আমি শেষ করি। আপনি তো বলেছেন, আপনি যা বলেছেন সুনামগঞ্জের একটা ঘটনা, এটা আপনি পরের অংশটা হয়তো জানেন না বলে এই প্রশ্নটা তুলেছেন, এটা একেবারেই সত্যি নয়। আপনি জানেন সুনামগঞ্জের একটা উপজেলা, আমি শেষ করি, না না আমি শেষ করি, দক্ষিণ সুনামগঞ্জ স্যার একটা উপজেলা ছিল স্যার। সেই দক্ষিণ সুনামগঞ্জ আমরা যখন পরীক্ষা নেই তখন দক্ষিণ সুনামগঞ্জ হিসেবে এটা ইয়েতে আসে, এটা পত্রিকায় বিজ্ঞপ্তি আসে, ওই অনুপাতে তারা আবেদন করে, কিন্তু এটা পরবর্তীতে নাম হয়ে যায় শান্তিগঞ্জ। তো সেই শান্তিগঞ্জ যখন হয় তখন আমার কম্পিউটারে এইটাই শান্তিগঞ্জ নামে কোনো উপজেলা পায় নাই দেখে তৎক্ষণাৎ রেজাল্টটা দিতে পারেনি। তারপরে আমরা নলেজে যখন এসেছে সাথে সাথে আমরা স্যার এটা এই দক্ষিণ সুনামগঞ্জকে আমরা শান্তিগঞ্জ হিসেবে রেজাল্ট পাবলিশ করেছি। সেখানে 69 জন পরীক্ষা দিয়েছে, ভাইবা পরীক্ষা দিয়েছে এবং তারা সেখান থেকে 67 জন। আচ্ছা ঠিক আছে, সাংবাদিক সাহেব শুনেন, আপনি আস্তে আস্তে আমি বলে দেই, আপনি যদি তারপরেও সন্দেহপ্রবণ থাকে আপনি আমাকে দিবেন, আমি আবার রিইনভেস্ট করব, আবার করব, আপনার কথার উপর আমি আবারও করব। ধন্যবাদ। বিগত সরকারের তৈরি কিছু সিদ্ধান্ত ছিল, এর মধ্যে একটা ছিল শিক্ষা আইনের মতামত চাওয়া, 1719টা শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওর আবেদন যাচাই এবং 7 কলেজে তৈরি করে একটা অধ্যাদেশ জারি হয়েছে, যেটা বিনোদনের দাবি ছিল, এটা রাজনৈতিক সিদ্ধান্ত হওয়া উচিত ছিল 7 কলেজ দিয়ে। আপনি যদি এইভাবে সিরিজ অফ কথা বলতে থাকেন তো উত্তর দেওয়া যাবে না, একটা করে বলেন কি বলতে যাচ্ছেন। এমপিও বলে দেই, এমপিও তারা তড়িঘড়ি করে স্ক্রুটিনাইজ করেছে, ডিসিশন দেয়নি, অতএব এটা পার হয়ে যায়নি, এটা আমাদের হাতে আছে। তাহলে আপনাদের যে কোশ্চেনগুলো এই উত্তর দেওয়ার সুযোগ আমাদের আছে, আমরা আবারও দেখি, আমরা পলিসি ফিক্স করি, তারপরে এটা 7 কলেজ তড়িঘড়ি করেছে কি করেনি এটা আমরা আবার একটা কমিটি করে এটাকে আমরা আবার পর্যালোচনায় আনতেছি। তো অতএব এগুলো আমাদেরকে সময় দেন। আমরা কয় তারিখে শপথ গ্রহণ করলাম, ডু ইউ রিমেম্বার দ্যাট? 17 তারিখে। ওকে, তারপরে কতগুলো কাজ চলছে। নেক্সট স্কুল শিক্ষা থেকে পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নেওয়া, কিন্তু আমাদের প্রাইমারি শিক্ষার এখনো 5ম শ্রেণীতে আছে, সেটা 8ম শ্রেণী পর্যন্ত করার কথা ছিল, সেটা অবৈতনিক করারও একটা আলোচনা ছিল। তো এখন ধরুন 2026 সাল চলছে, এখন আমরা শুধু 5ম শ্রেণী থেকে। আচ্ছা, আপনি তো সাংবাদিকতা ওই সময় করতেন, সেটা তো 2001 সালের প্রজেক্ট, আমরা 2006 করার কথা ছিল। আমরা সমস্ত অবকাঠামো পরিবর্তন করা, ক্লাসরুম বাড়ানো, তারপরে আমরা ক্লাস 8 পর্যন্ত করবো, 8 থেকে ইন্টারমিডিয়েট, সেটা সেই সময় প্রজেক্ট ছিল। গত 17 বছর করেনি, আমাকে 17 দিন যেতে দেন। আমি তো বললাম এটা নিয়ে আমরা এখনো নথি দেখার সুযোগ হয়নি, আমরা মাত্র এটা নিয়ে আলোচনা শুরু করেছি। এনিওয়ে, আমার মনে হয় আজকের মতো আমরা যথেষ্ট উত্তর দিয়েছি। ধন্যবাদ আপনাদের সকলকে, আপনারা আমাদের সহযোগিতা করবেন, সকল ইনফরমেশন দিবেন। প্রথম আলোর ইনফরমেশনটা আমাকে দিয়ে যাবেন এবং আমার প্রতিমন্ত্রী সাহেব ওনাকেও এই ইনফরমেশন দিবেন। উই আর রেডি টু আনসার ইউর কোশ্চেন অলওয়েজ। থ্যাংক ইউ। আমি একটু 17 তারিখ একটু বাতিল করে আসছি। টাকা পড়লে লেখা টাকা পরিমাণ অ্যানাউন্স করলাম তো, ওই লেখা কোথায় যাবে? কারিগরি সুদা লিফটে না না এক নাম দেবে, এককালে নাম দেবে।
অফিস যাচ্ছে না গেলে লোকে ধরে বলছে স্যার